তারুণ্য উৎসব 2025 শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তারুণ্য উৎসব 2025 শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি আজ এখন উদ্বোধন করলেন তারুণ্য উৎসব 2025 শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। এই মেলা প্রাঙ্গণে এসে পৌঁছেছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি এই মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা ভিক্টোরিয়া স্কুল পরিবার থেকে লাল গ্রুপের শুভেচ্ছা জানাচ্ছি এবং দিনের অঙ্কস্থল থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা করতালির মধ্যে স্যারকে অভিনন্দন জানাবো। ভিক্টোরিয়ান পরিবার তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্য মেলায় আমরা ইতিমধ্যে আমাদের প্রান্তীয় অতিথি প্রধান অতিথি জনাব তরফদার মাহমুদুর রহমান মান্যবর জেলা প্রশাসক শেরপুর, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাজিদুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি শেরপুর, আমরা তাদেরকে আমাদের মাঝে পেয়েছি এবং আমরা অত্যন্ত উৎফুল্লিত আনন্দিত। আমরা ভিক্টোরিয়ান পরিবার তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। এই পর্যায়ে তার সঞ্চালনে আসছে প্রিয় ছাত্র অনির্বাণ এবং নাহিয়ান। তারুণ্য উৎসব 2025 উদযাপন উপলক্ষে এসব দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত তারুণ্য মেলা উদ্বোধন পর্বে উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। এই পর্যায়ে আমাদের প্রিয় অতিথিবৃন্দকে আমাদের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেবেন। আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাবো। এই পর্যায়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক বরণ করে নিচ্ছে আমাদের শিক্ষার্থী। আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাজিবুল হাসান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের শিক্ষার্থী। এই পর্যায়ে আমাদের সকলের প্রিয় প্রধান শিক্ষক জনাব আনিসা বেগম ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় বিএসসি শিক্ষার্থী। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করবে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল্লাহ বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم
ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم মাইক অপারেটর আর একটা সহজ লোক ভবিষ্যৎ লাভী ভগতি ভারত অক্ষানি ভবিষ্যৎ প্রত্যাগিছি জননী পৌত্রাণী সাধনা বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় শুভভাবে যুগে যুগে। আমরা জাতীয় সঙ্গীত গাবো সমবেতভাবে, সবাই হাত অর্ধমুষ্ট অবস্থায় রাখবে এবং দাঁড়িয়ে সম্মান জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় সঙ্গীতের সময় কেউ ঘোরাফেরা বা লড়াচড়া করা যাবে না, অর্ধমুষ্টি রেখে মানে স্ট্রিক দাঁড়িয়ে থাকবে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে দর্শনার্থীকে অনুরোধ করবো আপনারা জাতীয় সঙ্গীতের সময় ঘোরাফেরা করবেন না। এখনই জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ রাজিবুল হাসান স্যারকে আমাদের মেলার বিষয়ে সার্বিক দিক সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ করছি।
উৎসব 2025 উদ্যাপন উপলক্ষে তারুণ্য মেলায় আমাদের শহীদ জেলা সুযোগ্য জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান স্যার খুবই বিনোদনমূলক বক্তব্য রাখবেন। সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনা করবেন এবং সেই সাথে আজকের এই তারুণ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের মেলা 2025 উদযাপনের অংশ হিসেবে আজকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা আইসিটি, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি যে আমাদের গত 30 ডিসেম্বর থেকে সারা বাংলাদেশে তারুণ্য উৎসব শুরু হয়েছে। এটি আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে জেলা প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তর, আমাদের বিভিন্ন সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সকল প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে ভিক্টোরিয়া স্কুল আজকে তারুণ্যের মেলার আয়োজন করেছে। সেটা আমি দেখতে পাচ্ছি আমাদের বাচ্চারা, ছেলেরা উপস্থিত হয়েছে এবং তারা নিজেরা স্টল দিয়েছে, বিভিন্ন খাবারের দোকান দিয়েছে, বিভিন্ন বোধহয় বিজ্ঞানের কিছু স্টল দিয়েছে। আমি তোমাদের এই উচ্ছ্বাস দেখে খুবই আনন্দিত, খুবই গর্ব হচ্ছে। এবং আমি ম্যাডামের কাছ থেকে শুনেছি এই সবকিছুই তোমরা আয়োজন করেছো, তোমাদের নেতৃত্ব হয়েছে এবং তোমরা যে শৃঙ্খলাপূর্ণ আচরণ দেখিয়েছো প্রথম থেকেই আমার খুব ভালো লেগেছে। এখনো তোমরা যেভাবে ডিসিপ্লিন মেনটেন করে আছো, এটি খুব ভালো লাগার বিষয়। আমরা দেখেছি জুন জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদের ছাত্ররা কি অপরিসীম আমাদের সাফল্য দেখিয়েছে, কাজ করেছে, দেশটাকে পরিবর্তন করেছে। তো আমি আশা করি তোমাদের হাত দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাবো। এখন সময় এসেছে বর্তমান সময়ে যার যার ক্ষেত্রে কাজ করার। আমাকে যেমন আমার কাজটা ভালোভাবে করতে হবে, চাকরি করতে হবে, তোমাদের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে পুরোপুরি পড়াশোনায় মনোনিবেশ করা। তোমার সম্মানিত শিক্ষকবৃন্দ যেভাবে স্কুলে, যেভাবে বাসায় বাবা মা নির্দেশনা দেন, পুরোটা সময় পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তাহলে এই দেশটা একদিন আমাদের নতুন বাংলাদেশ যেভাবে আমরা চাচ্ছি সেটি পরিণত হবে। নতুন বাংলাদেশ এমন হবে সেখানে আমাদের ছাত্রছাত্রীরা কোনো মাদক গ্রহণ করবে না। নতুন বাংলাদেশ এমন হবে যারা কাউকে টিচ করবে না, কাউকে অপমান করবে না। নতুন বাংলাদেশ এমন হবে ছাত্রছাত্রীরা প্রত্যেককে সাহায্য করবে, হেল্প করবে, তারা ধৈর্যশীল হবে, অধৈর্যশীল হবে না। নতুন বাংলাদেশের ছাত্রছাত্রীরা এমন হবে তারা দেশের প্রচলিত আইন কানুন সবগুলো মেনে চলবে এবং অপরকে মানার জন্য আহ্বান করবে। আমি বেশি কথা বলবো না। তোমরা আয়োজন করেছো, তোমরা সহায়তা দিয়ে আজকে এনজয় করবে। আমি তোমাদের আজকে যারা তোমরা ছেলে মেয়ে বাচ্চা, তোমরা একসময় অনেক বড় হবে, তোমরা যেটা হতে চাও সেটাই হবে। তোমরা যদি এখন থেকে স্বপ্ন দেখো যে আমি ভবিষ্যতে এটি হতে চাই এবং এই স্বপ্নটিকে তোমাদের ধারণ করে কাজ করো, সৃষ্টিকর্তা আল্লাহ নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে, তোমরা সেটি হতে পারবে। তোমরা ভবিষ্যতে যে পেশায় যাও না কেন, তোমরা একজন ভালো মানুষ হবে এবং এই দেশকে পরিবর্তন করে নতুন বাংলাদেশ সৃষ্টি করবে এবং পৃথিবীকে বদল করবে। আমি তোমাদের সাফল্য কামনা করে এবং আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি ভিক্টোরিয়া স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একই সঙ্গে এই তারুণ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যারকে। আচ্ছা, স্টলে যারা আসো তোমরা একটু সাইডে যাও, আমাদের স্যারেরা এবার স্টলগুলো পরিদর্শন করবে, তাদের জেলা সম্পর্কে কিছু বলবেন। আচ্ছা স্যার কিছু বলতে চাচ্ছো না? তাহলে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের সভাপতি মান্যবর প্যান্ডেল স্টলগুলি পরিদর্শন করবেন। দর্শনার্থীরা আপনারা একটু মেলা প্রাঙ্গণের ভিড়টা আপনারা একটু দয়া করে স্কুল ভুলে নিয়ে যান। দর্শনার্থীরা আমাদের প্রধান অতিথিকে
চলে যাই আমাদের মনে থাকে অনেক অনেক বেস্ট হয় তখন যদি আমরা সব জায়গায় আমাদের পানি কমে যাবে যেমন আমরা যদি আমাদের পানির ট্যাঙ্কের মানে হচ্ছে পানি ভরে গেছে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের পানি একদম ভরে গেছে এখন পানি বন্ধ করতে এখান থেকে যখন গাড়ি পাস করবে তখন এখানে বাতাস ব্যবহার হবে এবং এইভাবে মোটরটা ঘুরবে এবং দিনের বেলা একটা জেনারেটর মোটর থাকবে একটা ব্যাটারি টাইপ সেখানে আমরা বিদ্যুৎ সংরক্ষণ করবো আর রাতের বেলা একটা সেন্সর থাকবে সেখানে আমরা যেহেতু অন্ধকার থাকবে তাই সেন্সরের মাধ্যমে এখানে সরাসরি এখানে বিদ্যুৎ উৎপাদন করে এখানে লাইটের মাধ্যমে কোথায় আছে বলো? আমরা উৎপাদন করা যায় এখানে ক্যাপিটাল দিবি ইউরেনিয়ামে যারা আমরা ইউরেনিয়ামে একটা বিভিন্ন 1000 টন ময়লা বেশি তার সোডিয়াম পানি দ্বারা স্কিম হবে দুটো নোট আছে দেওয়া সেটা একটা এক ধরনের প্রসেস স্যার যা পেট্রোল পানির সাহায্যে অল্প খরচে স্যার আমরা আগুনটা ধরাতে পারি জি এটা মনে কি চান না স্যার বন্ধ করো দুটা মিক্স এটার বাষ্প এখানে আসবে এবং এই বাষ্প অক্সিজেন মানে অক্সিজেন কার্বন সাথে সংযুক্ত হয়ে এখান থেকে মানে আগুনটা বের হবে সেগুলো নয় বাংলাদেশ আচ্ছা তুমি বলো যে সাউন্ড হবে বাংলাদেশের অনেক কারখানা রয়েছে বাংলাদেশের দ্বারা অনেক উন্নতি লাভ করেছে এর ফলে গ্রিন হাউসের বেড়ে যায় এর দ্বারা গ্রিন হাউসের বেড়ে যায় ক্যামেরাতে আসতে এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়েছে এর দ্বারা যেমন ভালো দিক রয়েছে এবং খারাপ দিক রয়েছে মানে ম্যাম এখানে যে বানাইছে সে নাই সে তো মানুষ তখন নিরাপদ জায়গায় চলে যায় ল্যাম্পপোস্টের লাইটগুলো এখন ল্যাম্পপোস্ট আবার তারপরে এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য তোমরা এটা কোথায় দেখেছো এখানে না স্যার আমাদের গাছ থাকবে আমাদের বাজেট ছিল না গাড়ি আছে পরে বানাবে পরে দিবা এটা না
ঠিক আছে, আমাদের সিস্টেমটা ভালো, এর মধ্যে কিছু গাছ লাগাতে হবে আর কিছু জলাধার থাকতে হবে, তাহলে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্রকল্পের নাম হচ্ছে পরিবেশ দূষণ রোধ প্রকল্প, যা সারা বিশ্বে বায়ু দূষণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমাদের রাজধানী ঢাকা শহর 7ম স্থানে অবস্থিত। যে বাতাসে যে বায়ু প্রবাহিত হয় এই ফিল্টার ফ্যানের মাধ্যমে সকল বায়ু এখন একত্রিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আলাদা হবে, আর বাকি যে বায়ুগুলো এটার মাধ্যমে বের হয়ে যাবে। এখানে আগে থেকে আমরা ম্যাগনেসিয়াম রেখে দেবো, আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে মিথেন গ্যাস তৈরি করবে। এই মিথেন গ্যাসের মাধ্যমে আমরা ফ্যাক্টরি চালাতে পারবো। এই ফ্যাক্টরির গ্যাসগুলো বের হয়ে যাবে, আর যে বর্জ্য উপাদানগুলো এখানে আগে থেকে ম্যাগনেসিয়াম রেখে দেবো, আর যে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আবার মিথেন তৈরি করবে। এর মাধ্যমে রিসাইকেল হতে থাকবে, আর পরিবেশ দূষণ হবে না। স্যার, পরিবেশ দূষণ হবে না এটা জানলেনি, এটা একটা রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রজেক্ট। এর পরবর্তীতে আমাদের আরো একটি প্রজেক্ট আছে, এটি হচ্ছে আমাদের সমুদ্রের ধারে অবস্থিত। তো সমুদ্রের ধারে আমরা জানি সেখানে আলোর কোনো অভাব হয় না, তাই জন্য আমরা এখানে ইলেকট্রিসিটির জন্য একটা সৌর প্যানেল লাগিয়ে রেখেছি। এর জন্য সেখানে বাতাসের প্রবাহের জন্য অভাব না হয়, তার জন্য আমরা একটা উইন্ডমিল লাগিয়ে রেখেছি। তো এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে এখানে গিয়ে জমা হবে ইলেকট্রন। তো এটা হচ্ছে একটা গ্রিন হাইড্রোজেন একটা যন্ত্রের নাম, আর এটা হচ্ছে আমার নোনা পানি, সমুদ্রের নোনা পানি। তো সমুদ্রের নোনা পানি এই ইলেকট্রোলাইজারে গিয়ে, এবং এর কাজ হচ্ছে ইলেকট্রোলাইজেশন করে তৈরি করবে হাইড্রোজেন ফয়েল। হাইড্রোজেন ফয়েলের কাজ কি? হাইড্রোজেন ফয়েল যাবে আমাদের ট্যাঙ্গারে, এটা একটা জ্বালানি হিসেবে কাজ করবে। জ্বালানি কি হিসেবে কাজ করবে? গাড়ির ফিউল হিসেবে কাজ করবে। তো আমরা এটা নর্মাল গাড়িতে চালাতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু নর্মাল গাড়ির একটু ক্ষতি করতে পারে। কিন্তু এই জন্য আমাদের নতুন একটা গাড়ি নিয়ে আসি, সেটার গাড়ির নাম হচ্ছে হাইড্রোজেন কার বা ইলেকট্রন কার। ইলেকট্রন কার আগে থেকে আছে, কিন্তু হাইড্রোজেন থেকে ইলেকট্রন এটা হয়তো বা নাই। সেখানে হাইড্রোজেনের ইঞ্জিনের ডিজাইনটা হচ্ছে এরকম যে হাইড্রোজেনের সিলিন্ডার এবং ইলেকট্রোসেল। হাইড্রোজেন যাবে ইলেকট্রোসেলে, ইলেকট্রোসেল থেকে বেশি বেশি ইলেকট্রন তৈরি করবে, যার সাহায্যে আমাদের গাড়িটা চলবে। এটাই ছিল আমাদের রিনিউয়েবল এনার্জি, আর এটা হলো স্যার বায়োপ্লাস্টিক। স্যার, আমাদের এখানে টোটাল 2টা প্রজেক্ট আছে এবং আমরা 2টা প্রজেক্টকে 3টি ভাগে ভাগ করেছি। আমাদের প্রথম প্রজেক্টটা হচ্ছে বায়োপ্লাস্টিক। আমরা এখন যে প্লাস্টিকগুলো ইউজ করি সেই প্লাস্টিকগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু এখন আমরা যে প্লাস্টিক এখন ব্যবহার করেছি, তৈরি করেছি, সেই প্লাস্টিকটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর না। এই প্লাস্টিকটা আমরা ব্যবহারের পর ফেলে দেওয়ার সাথে সাথে নিঃশেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে এবং মাটি কোনো ক্ষতি করবে না। এই প্লাস্টিকটা তৈরি করার জন্য আমাদের প্রধান যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা ভুট্টার গুঁড়ো। আমরা যদি 1 বর্গমিটারের একটা প্লাস্টিক তৈরি করতে চাই, তাহলে আমাদের 100 গ্রাম ভুট্টার গুঁড়ো লাগবে এবং 250 ml পানি লাগবে, এবং তার সাথে দিতে হবে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার 3 চা চামচ, এবং গ্লিসারল বা গ্লিসারিন দিতে হবে 3 চা চামচ। এরপরে একটা মিশ্রণ তৈরি হবে, এবং সেই মিশ্রণে আমরা অল্প পরিমাণে পানি গরম করে নেব, এবং সেই গরম পানিতে আমরা 8 গ্রাম আগার আগা পাউডার যোগ করে ভালোভাবে মিশিয়ে সেই মিশ্রণটা আমরা দিব, এবং সেই মিশ্রণটা আমরা 15 থেকে 20 মিনিট গরম পানিতে গরম করব। গরম করার ফলে একটা জেলির মতো একটা আবরণ আসবে, সেই আবরণটা আমরা 24 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত রেখে দেব। এরকম একটা এই প্লাস্টিকটা উপযোগী একটা প্লাস্টিক। জি স্যার। এটা হলো স্যার রিনিউয়েবল এনার্জি। স্যার, আমরা কাদার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করেছি। কাদাতে রয়েছে স্যার একটা কার্বন দণ্ড, যেটা বিদ্যুৎ পরিবাহিকা হিসেবে ব্যবহৃত হয়েছে। মানে স্যার, যেখানে রয়েছে এখানে কাদা রয়েছে, কাদার মধ্যে বিভিন্ন ধরনের জৈব যৌগ, সেগুলো থেকে স্যার যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো স্যার একত্রিত হয়ে স্যার আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। 2 কেজি কাদার থেকে আমরা 2 ভোল্টের আশেপাশে বিদ্যুৎ পেয়ে থাকি। আর একটা আছে আমাদের বায়োগ্যাস ফ্রম রুটেন্স এফোর্টস, কমলা, কলা। আমরা এর আগে দেখেছি গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করা হয়, কিন্তু গোবর অন্যান্য কাজে ব্যবহার করা হয়, কিন্তু পচা ফলমূলগুলো কোনো কাজে ব্যবহার করা হয় না। এবং আমরা বাড়িতে যে সবজিগুলো খাই, তার কিছু অংশ কিন্তু কাটার পরে ফেলে দেওয়া হয়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে। এখন আমরা যতগুলো ফল দেবো তার 9% পানি দেবো এবং 1% ভিনেগার দেবো, যাতে এটা আরো তাড়াতাড়ি পচতে পারে। এবং 7 দিন রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে CH4 পাবো, এবং এটা আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো, যা প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে ব্যবহার করতে পারবো আমরা।
স্যার এটা পচা পয়ের জন্য পানি আছে স্যার, পানির সাথে জি স্যার। কেমনে কি করলো স্যার ধন্যবাদ। খাবার দাবার উপরে যে গ্রামীণ আগেরই নিয়ে আসছে। স্যার এটা স্যার আমরা বানাইছি। না স্যার স্যার কোনটা স্যার বল স্যার বল আসসালামু আলাইকুম। অনেক অনেক কিছু নিয়ে বলছে। মারা আমরা নিজেরা ঠিক আছে ভালো খুব। তুমি দু একটা বানানোর চেষ্টা করবো, হ্যাঁ তাহলে ভালো লাগবে। এরা সব থেকে সুন্দর একটু বানাও। ঠিক আছে বন্ধুরা দেখে নেবে না বিক্রি করবে? কয়টা বিক্রি হয়েছে? গল্পের বই না? বই পড়া তো? সব বই তো পড়া আছে? বই পড়বো বেশি করে, গল্পের বই পড়বা, অনেক ধরনের বই আছে, সবই পড়বা। বিক্রি করবো না? কয়টা বই বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে স্যার 7-8টার মতো বিক্রি হয়েছে। ঠিক আছে। এইটা তো আপনাদের দুজনের জন্য স্যার দিলাম। এই ওইটা নাও, এই ওইটা নাও, সময় একটু পেলেন এই মাইক্রোফোনটা নাও। তোমরা কি করেছো? আসসালামু আলাইকুম স্যার। এটা হচ্ছে স্যার একটা লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া একটা ছোট্ট শহরের ভিউ, যেখানে আমরা দেখাচ্ছি যে আগুন লেগে ঘর বাড়ি পুড়ে যাচ্ছে। তো এই আগুন লাগার মূল কারণটা কি? আমরা জানি শীতকালে বায়ু অনেক শুষ্ক থাকে এবং হচ্ছে গাছপালা যে পাতা এবং সবকিছু শুষ্ক থাকে এবং খুবই শুকনা থাকে, যার ফলে বায়ু ঘর্ষণের কারণে আগুন সৃষ্টি হয় এবং এই বায়ুর মাধ্যমে আগুনটা সর্বত্র ছড়িয়ে পড়ে, যার কারণে ক্যালিফোর্নিয়ায় এখন আগুন নিবানো সম্ভব হচ্ছে না। এবং দ্বিতীয়ত আমরা দেখাচ্ছি একটা আগ্নেয়গিরি, যার ভিতরে থাকে জ্বলন্ত ম্যাগমা, এবং যখন এখানে উচ্চচাপ সৃষ্টি হয় তখন এই ম্যাগমা বিস্ফোরিত হয়ে বাইরের দিকে বেরিয়ে যায় এবং যার ফলে আরো অনেক অগ্নিকাণ্ড ঘটে থাকে। ধন্যবাদ। আমি যতটুকু ধরছি যে কিভাবে পৃথিবীতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণটা হয়। খুব ভালো জিনিস। আমরা মনে করি যেটা আমাদের সূর্যের আলোটা, যখন সূর্যের আলোটা পৃথিবী আর চাঁদ মূলত ঘুরে যাচ্ছে সূর্যের পাশ দিয়ে, এখন যখন চাঁদের ছায়াটা পৃথিবীর উপরে পড়বে তখন ওটা হবে সূর্যগ্রহণ। আর যখন এটা ঘুরে ঘুরে কিছুটা এখানে আসবে আর পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়বে তখন এটা হবে চন্দ্রগ্রহণ। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আমাদের চায়ের স্থল এবং স্যার বড়ই ভর্তা স্যার, এটা 10 টাকা। চা হলো 10 টাকা, এই দুধ চা 10 টাকা, এই লাল চা 5 টাকা। ঠিক আছে, আপনাদের শুভকামনা, সব বিক্রি হয়ে যায় জানো। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আমাদের শীতের দিনে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে চা, যা আমাদের শরীরকে উষ্ণ রাখে। নিত্যদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে চা।
স্যার একটু বসতে আমাদের সব থেকে জনপ্রিয় চা হচ্ছে স্যার চকলেট চা। জি জি একটু স্যার 2 মিনিট। মিষ্টি পান না ওরা নিজস্ব বানাইছে যেহেতু আমি নিজেরাই বানাইছি চাল পিঠা বেগুন দিয়ে চিটে পিঠা দেয় এটা খাওয়া করে পাই নকশি পিঠা মার্কে দাও ওরা নিজেরা পারে নাই নিশ্চিত আপা ওরা খুব উৎসাহী 7:30টায় আসছে আর 7:30টায় আসছে ওরা 7:30টায় আসছে চিকেন ফ্রাই চিংড়ি পাকোড়া এটা কিন্তু অনেক মজা আছে এখন স্যার আমরা এখানে স্যার কলকাতা স্যার এখানে স্যার এই ফিল্টারটা স্যার ময়লাগুলো পরিষ্কার করে এখানে স্যার বিশুদ্ধ করতেছে মানে সকল জীবাণু মানে করতেছে এবং স্যার এখানে জীবাণুনাশক করে স্যার এখানে রাখতেছে এবং স্যার এর মাধ্যমে স্যার পানিটা আবার বিক্রি হয়ে সেটা স্যার এদিকটা করতেছে এবং স্যার ভিতরে একটা জেনারেটর আছে যেই জেনারেটরের মাধ্যমে স্যার বিদ্যুৎ উৎপন্ন হয়ে সেটা স্যার বুঝানোর জন্য স্যার এই যে এই লাইটটাও স্যার স্যার এই যে লাইটটা স্যার জ্বলতেছে এই বিদ্যুৎ উৎপন্ন হয়েছে এরকম বুঝানোর স্যার 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 এখানে স্যার যে পানিটা স্যার এটা পানিটা স্যার এই গাছগুলাকে স্যার কি রাখতেছে এই ক্ষেতটাকে স্যার সুরক্ষিত রাখতেছে স্যার এখানেও স্যার এই গাছটাকে এবং স্যার এই গাছটাকে এটাই আমাদের কয়জন বানিয়েছে স্যার এখানে আমরা যে চারজন দারুণ হয়েছে ক্লাস 6 এ পড়ো নাকি দারুণ তো সুন্দর হয়েছে ভেরি গুড সার্ভিস আসতো না আচ্ছা ঠিক আছে তোমাদের বিক্রি বাটা ভালো হোক দোয়া করি সব ধরে বিক্রি হয়ে যায় ঠিক আছে তেলের পিঠা এটা কি পিঠা বলে নকশি পিঠা ঠিক আছে স্যার আসেন
আচ্ছা এই তোমার একটু চাটা খেয়ে দিই তারপরে একটা গান শুনে যাবে একটা গান শুনে যাবে আচ্ছা একটা গান শোনাবো যাবো আসসালামু আলাইকুম স্যার কেমন আছো এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আর বাড়াই দিল অর্জিনাল স্যার আমরা হলাম অষ্টম কর প্রবাসী শাখার ছাত্রছাত্রী। আমরা আজকে দারুণ মেলা উপলক্ষে একটা খাবারের স্টল দিছি। এখানে আপনি পাবেন হোমমেড বার্গার, পেঁয়াজু, চিকেন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি ফোন এটা আপনার? আপনি ইউটিউব চ্যানেল কয় বছর আগে খুলছিলেন? বানাই দাও মিয়া পাঁচটা দাও পাঁচটা তো পাই আমরা কি আর পাঁচটা পাও বাঙাই দাও লাগতো পাঁচটা বানাই দিতে ঠিক আছে তারুণ্য মেলা 2025 সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত তারুণ্য মেলা 2025 শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে তারুণ্য মেলা 2025। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবক সবাই আগমন করেছেন এবং আমাদের শেরপুর জেলার ডিসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে উদযাপিত হচ্ছে আজকে 2025 সালের 23শে জানুয়ারি উদযাপিত হলো তারুণ্য মেলা। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক আজকে এসেছে এই তারুণ্য মেলায় উপস্থিত আছে। এখানে বিভিন্ন স্টলে কেনাকাটা, তারপরে খাবারের স্টলগুলোতে অনেক ভিড়। এখানে বইয়ের দোকান, তোমরা একটু বলো স্যার আমরা এই মেলাতে বইয়ের দোকান দিয়েছি। স্যার আমাদের দোকানের নাম হচ্ছে বইঘর। স্যার বিভিন্ন ধরনের কৌতুক, গল্প, তারপর দোয়ার বই, হুমায়ুন কবিরের স্যার বই আছে। জি স্যার, টুকটাক বেচা কিনা হচ্ছে স্যার। স্যার এই যে দেখেন স্যার, বই আছে স্যার, এই যে অক্সফোর্ড আছে স্যার, স্যার দোয়ার বই আছে, পুঁথি আছে স্যার, বই আছে স্যার, ভয়ঙ্কর ভুতুরে গল্প জি স্যার, ইংরেজি বানান উচ্চারণ সব শেখানো হয়। হুমায়ুন আহমেদের মজার স্যার মিজানুর রহমান আজারি বই আছে, মিজানুর রহমান আজারি উনার বই।
জানুয়ারি উদযাপিত হচ্ছে তারুণ্য মেলা শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 ক ক্লাস 9 ক শাখা দিবা। ধন্যবাদ তোমাকে। এই রাতে বুঝছো ভীষণ ভিড়, বুঝছো কেনাকাটা মনে হয় সব এখানেই চলতেছে। এই তোমরা ঝালমুড়ি খাইতেছো তারুণ্য মেলা 2025 উদযাপন এখানে। হ্যাঁ, ঝালমুড়ি কেমন হয়েছে? অনেক অনেক মজা। কেমন? বাইরের ঝালমুড়ির চাইতে অনেক মজা নাকি? তোমাদের সহপাঠী বন্ধুরা তারাই কিন্তু তোমাদের ঝালমুড়ি বানাই দিচ্ছে, তোমরা কিনে কিনে খাইছো তাই না? কি বলো, ভালো লাগতেছে? আচ্ছা, তোমাদের এখানে ভিড় করে দাম একটু কমাই দাও। ডিসকাউন্ট দিয়ে দাও। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির অভিভাবক বৃন্দ এই স্টলটাতে খুব ভিড় জমিয়ে দিয়েছেন। কেনাকাটা, খাবার রুচিশীল এবং খুব ভালো মানের খাবার এখানে পাওয়া যায়, তাই সবাই এই স্টলে বেশি ভিড় করেছেন। বেশি বেশি অভিভাবক এখানে আছে। এই তোমাদের বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালো বিক্রি হইতেছে। তোমরা অনেক ভালো মানের খাবার তোমরা এখানে রেখেছো, তাই তোমাদের এখানে ভিড় বেশি। তারুণ্য মেলা 2025 শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। এই তারুণ্য মেলায় অভিভাবক বৃন্দ এসেছেন, তাদের সবাইকে দেখে অভিভাবক, শিক্ষার্থী, তাদের সবার ভিতরে যে একটা আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে, খুবই ভালো লাগতেছে। তাওহিদ কেমন আছো? ভালো আছো? তুমি আজকের এই তারুণ্য মেলা সম্পর্কে কিছু বলো, যে আমি উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাওহিদুল ইসলাম জিহাদ। আমি এই স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি। আজকে একটা আনন্দের দিন, যেটা আমাদের স্কুলে একটি অনুষ্ঠান। এখানে বিভিন্ন রকমের জিনিস, যেমন অনেক রকম জিনিস আছে। তাহলে সবাই চিনেন আমাকে, আমার স্কুল থেকে আসি আমার আম্মুর সাথে। জি, উদযাপন হচ্ছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি স্কুলে। হ্যালো, সরকারি শেরপুর সরকারি একাডেমিতে উদযাপিত হচ্ছে তারুণ্য মেলা। আমরা মেলায় আমি উপস্থিত হয়েছি। আমি উপস্থিত হয়েছি আমি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি স্কুলে পড়ি, তৃতীয় শ্রেণীতে পড়ি। তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার আজকে আমার আম্মু নিয়ে আসে, আমার আব্বু নিয়ে আসতে পারে না, মোবাইল নিয়ে আসছে। আমরা পড়াইছি, আমার আম্মুর সাথে আসছি। পরে তোমাদেরকে অনেক করে পাইলাম। তারুণ্য মেলায় আমরা পেয়েছি লিটন স্যারকে। লিটন স্যার কেমন আছেন? বলেন কিছু আজকের এই মেলা উপলক্ষে। আজকে তারুণ্য মেলা, তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে তারুণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রাঙ্গণে। এই মেলায় সবাইকে অংশগ্রহণ করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের এই আজকের মেলা উদ্বোধন করেছেন আমাদের প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয়। তো সবাই খুব আনন্দ উপভোগ করতেছে। ধন্যবাদ।
এটা স্যার হলো আপনার চিংড়ির পাকোড়া, আলুর বড়া, আলুর চপ, তারপর চিকেন ফ্রাই, তারপরে আছে বাঁধাকপির পাকোড়া। এগুলো হলো এই যে ছোট ভাইরা সব তৈরি করছে। স্যার আপনি যদি স্টুডেন্টদের একটা খাওয়ান স্যার ভালো হইতো স্যার। একটা স্যার যদি আপনি স্যার খাওয়ান স্যার, স্যার আপনি যদি স্যার আমরা স্যার বিদায় ছাত্র চলে যাম, আপনি যদি কিছু খাওয়াই দেন স্যার ভালো হইতো। আসসালামু আলাইকুম। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ছাত্র এবং শিক্ষকদের আয়োজনে তারুণ্য মেলার উপস্থাপনার দায়িত্ব আছে আমাদের জনাব লালমিয়া স্যার। মেলাটি শিক্ষক, অভিভাবক এবং ছাত্ররা মিলে অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন রকমের স্টল বসেছে, যেখানে খাবার পরিবেশন করা হচ্ছে, তারপরে বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করা হচ্ছে। সারাদিন ব্যাপী মেলাতে গান, নাটক, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনারা সবাই এই মেলাটিতে আমন্ত্রিত। ধন্যবাদ। ধন্যবাদ লালমিয়া স্যার আমাকে কিছু বলার জন্য। আজকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত তারুণ্য মেলা, তারুণ্য উৎসব 2025 উদযাপন হচ্ছে। আজকে সকালে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান স্যার। উনি এখানে এসে এই তারুণ্য মেলা এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বক্তৃতা প্রদান করেন। এবং অল্প কিছুক্ষণ পরে এখানে তারুণ্যদের, আমাদের যে ছাত্র আছে তাদের বিভিন্ন গান, তারপরে গান, নাচ, কৌতুক এগুলোর মাধ্যমে আরো উদযাপিত হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মেলা উপলক্ষে শেরপুর ভিক্টোরিয়ার মাঠে এখানে বিভিন্ন স্টল দেখতে পাচ্ছি। এই স্টলগুলো কিছু স্টল আছে ছাত্ররা তাদের প্রজেক্ট প্রদর্শনী করছে এবং কিছু স্টলে কিছু খাবার আয়োজন করা হয়েছে, পিঠা, বিভিন্ন ধরনের খাবার এবং কিছু অনেক কিছু দেখতে পাইতেছে। খাবারের পাশাপাশি কাপড় রয়েছে। হ্যাঁ, আমি মনে করি তারুণ্য মেলা তারুণ্যদের উৎসাহ প্রদান করার জন্য খুবই প্রয়োজন। কারণ হচ্ছে তারুণ্যরাই এখন এগিয়ে যাবে। আশা করি আমাদের বৃহৎ জনগোষ্ঠীর একটা বড় অংশ হচ্ছে তারুণ্য, তরুণ প্রজন্ম। দেশ উন্নতির ক্ষেত্রে তরুণ প্রজন্মর দরকার আছে। তারা বিভিন্ন কারিকুলামে অংশগ্রহণের মাধ্যমে দেশকে সমৃদ্ধিশালী করবে। আমি মনে করি দেশকে উন্নতি করার ক্ষেত্রে তাদের প্রয়োজন, তাদের এই দেশের প্রাণ, তারা দেশের গর্ব, তারা সবসময় দেশ গঠনের কারিগর। আশা করি তারা যদি তারুণ্যরা এগিয়ে আসে তাহলে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে এবং স্বজনপ্রীতি, বৈষম্য এগুলো দূর হবে, নারীর ক্ষমতায়ন হবে, অর্থাৎ সুন্দর পরিবেশ গড়ে উঠবে। এবং কি আমাদের
হ্যাঁ, আমাদের সমাজে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। এই তরুণরাই সবকিছু মোকাবেলা করবে, তবে কিছু তরুণদের কিছু সমস্যাও রয়েছে। তরুণরা যেগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেগুলো দেখা যাচ্ছে যে কিছু মাদকাসক্তি, তারপরে বেকার সমস্যা, এগুলো যদি তরুণরা এগিয়ে আসে এবং তাদের বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে আসে তাহলে সম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। এই জন্য এখানে যারা আয়োজন করেছেন, যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের এবং যে সকল ছাত্রছাত্রীগুলো কঠোর পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন স্টল উদ্যাপনের মাধ্যমে এই তারুণ্য মেলাটা সুসম্মানিত করেছেন, তাদের প্রত্যেককে আমার হৃদয় অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সূচনা তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে শেরপুর সরকারি বিক্রিয়া একাডেমি কর্তৃক আয়োজিত তারুণ্য মেলা 2025। এটার মাঝ থেকে আমরা তরুণদের যে চিন্তা ভাবনা, যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেগুলো আমরা লালন করতে পারতেছি এবং আমাদের শিক্ষার্থীদের মাঝে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মাধ্যমে একটা তারুণ্যের একটা আনন্দ জোয়ার এটা বয়ে যাচ্ছে, যেটা আসলে সত্যি প্রশংসনীয়। আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর গান গাচ্ছে, তারা জাতীয় সঙ্গীত গাচ্ছে, তারপর আমাদের লোক সংস্কৃতি গাচ্ছে, যা আমাদের দেশীয় চেতনা এবং ঐতিহ্যকে তারা লালন করতেছে এবং আগামী বাংলাদেশের সুখ এবং সমৃদ্ধির পথটাকে তারা একটা এই পথে হেঁটে তুলছে। সকলকে মিলে সবকিছু মিলে এই আমাদের অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে। আমি এই আয়োজকদের সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। মানুষ কবিতা আবৃত্তি করবেন সাদ আনসারী। কাজী নজরুল ইসলাম রচিত গাহি সামনের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার দ্বারে আজ রাজা তাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। মার নয় মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চেয়ে বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তিরিয়া হইয়া হাঁটিল মোল্লা, ভেড়া হলো দেখি লেখা, ভুখা আছো। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তাবলি বন্ধ করুন প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি মোল্লা পুত লাগাইছি তার সকল দুয়ারে চাবি। কথা গজুর ধন্যবাদ সাদাম সাদিকে। গান হলো এসো আচ্ছা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এখন আপনারা উপভোগ করবেন আমাদের বিশেষ আয়োজিত নাটক জুলাই গণ অভ্যুত্থান। নাটকের রচনায় আছেন আল মাহমুদ সুবর্ণ, নাটক পরিচালনা ও নির্দেশনায় আমি আহসান আল হুসাইন আবির। তো এখন আপনারা উপভোগ করুন নাটক জুলাই গণ অভ্যুত্থান। সংগ্রাম সংগ্রাম দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্ররা রাজপথ অবরোধ করে আছে। চলো তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক তারা কি কারণে রাজপথ অবরোধ করছে। আমাদের মুখ্য দাবি গণসংস্কার দাবি। বর্তমানে বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না, দেশে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, তারা তাদের যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করছেন, এমনকি তাদের ছেলেমেয়েরা পর্যন্ত সেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে। কিন্তু কেন সেই সমস্ত সুযোগ সুবিধা তাদের নাতি নাতিরা ভোগ করবে? তাছাড়া কোটা প্রচলন হয়েছিল দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রগতির সম্মুখে আগানোর জন্য, কিন্তু বর্তমানে তার বিরোধ হচ্ছে। তাই আমরা কোটা সংস্কারের জন্য দাবি জানাচ্ছি, এটি আমাদের আন্দোলনের মুখ্য দাবি। ইতিমধ্যে আমরা জানতে পারলাম ছাত্রী সংগ্রামের বক্তব্য। বিস্তারিত জানতে জনগণের বিষয়ের সাথে থাকুন। আমি রিপোর্টার আদিত্য মোদক, ক্যামেরাম্যান অরুণ নাগের সঙ্গে। ধন্যবাদ। অবস্থা সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। আমি খেয়াল করে দেখেছি এই ব্যাপারটা, কিন্তু আমি বুঝতে পারছি না কিরকম অদ্ভুত প্রশ্ন করছে। শেখ হাসিনা দেশের জন্য করেছে এবং করবে, ঘটনা যখন এটা প্রশ্ন মুক্তিযোদ্ধা নাতিগুলো কথা পাবে নাকি রাজাকারের বাচ্চারা কথা পাবে? তারা রাজপথে আন্দোলন করছে, তারা করুক, তারা শান্তিপূর্ণ করুক। যখন তারা পুলিশের গায়ে হাত দিবে, যখন তারা রাজপথ অবরোধ করবে, তারা মারামারি কাটাকাটি করবে, তখন আমি আইনের হাত তুলে দেবো। যা করবে তার আইনের ব্যবস্থা, তখন আমার কোনো কিছু করার। তার এই বার্তার কারণে বিক্ষোভে খেতে পারে শিক্ষার্থীরা। শুরু হয় অসহযোগ আন্দোলন, রাজপথে নেমে আসে সকল ছাত্রছাত্রীরা।
কে বলেছে তুমি কে আমি কে বলেছে অরাজকতা চলতে থাকে, তারই সাথে ছাত্রদের আন্দোলন যেন আরো বেগবান হচ্ছে। এর মধ্যে 16 জুলাই রংপুরের ছেলে আবু সাইদকে গুলি করে পুলিশ হত্যা করলে আন্দোলন আরো চড়াও হয়। মাহবুবুর রহমান মুগ্ধ মিছিলে ছাত্রদের পানি বিতরণ করতে গিয়ে গুলির আঘাতে শহীদ হয়। তার এই পানি বিতরণের দৃশ্যটি সারা বিশ্বে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। ভাই পানি লাগবে, ভাই পানি ভাই পানি দিন, ভাই পানি লাগবে, ভাই পানি নেন, পানি। এভাবে চলছিল আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে কেঁপে উঠেছিল পুরো দেশ। এরই সাথে পুলিশ ও ছাত্রদের মধ্যে ঘটলো ধাওয়া পাল্টা ধাওয়া। সারা দেশ জুড়ে সব জায়গায় শুরু হলো একের পর এক সংঘর্ষ। এক দাবি, এক দফা এক দাবি। অনেক ছাত্র ও পুলিশ আহত ও নিহত হলো। অবশেষে সরকার বাধ্য হলো কোটা সংস্কার করতে, কিন্তু এত হত্যাকাণ্ডের বিচার কিভাবে হবে? তাই স্বৈরাচারের পতন করতে হবে। তখন ছাত্রদের দাবি একটাই, হাসিনার পদত্যাগ, যা ছিল এক দফা এক দাবি। ছাত্রদের এই কার্যক্রমে আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বক্তব্য। দর্শকবৃন্দ, আমাদের সামনে হাজির হয়েছে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তার কাছে চলে যাব। বেশ কিছুদিন ধরে ইন্টারনেট বন্ধ আছে, এর কারণ কি? আমাদের 34টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটের মধ্যে 18টি পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন পুনর্বাসনী কেন্দ্রের নিচে একটা ছিল, এটা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে, তার পাশেই ছিল একটা আংশিক পুড়িয়ে দিয়েছে। তারা এরকম পরিস্থিতির কারণে আমরা বিকাল 3টা থেকে 9টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বিএনপি জামাত তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিছে, কিন্তু কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, স্যাটেলাইটে পানি ঢুকে গেছে, এই কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের সামনে বক্তব্য দেবেন জুনায়েদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী। আমি রিপোর্টার আদিত্য মোদক, ক্যামেরাম্যান অনন্য নাগের সঙ্গে। ধন্যবাদ। এভাবেই চলছিল আন্দোলন। ছাত্রদের এই দাবির প্রসঙ্গে উবাইদুল কাদেরের বক্তব্য। আসলে ছাত্ররা যে কেন এরকম করতেছে তা আমি বলতে পারবো না। এই বিষয়টা পুরোটাই জামাত শিবিরের চক্রান্ত। আর ছাত্রদের এই আন্দোলন থামাতে আমাদের ছাত্রলীগই যথেষ্ট। আমরা কাউকে ভয় পাই না, আওয়ামী লীগ সরকার কোনোদিন কাউকে ভয় পায় নাই। আর পালাবো কেন? কোথায় পালাবো?
আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই মরব। এখানে মাঠে আমাদের, রেফারি আমাদের, বাসি মুসিবা দেবে তা আমাদের পক্ষেই দেবে। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এই ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওইখানে গিয়ে উঠবো। কি জায়গা দিবেন? জ্বালা অন্তরে জ্বালা। তবে আন্দোলনের মাত্রা যেন দিন দিন বাড়তেই ছিল। দাবি একটাই, পদত্যাগ করতে হবে স্বৈরাচারী সরকারকে। শেষ পর্যন্ত আর ক্ষমতা দেখিয়ে টিকে থাকতে পারেনি হাসিনা। 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হলো সে। যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে কিছু বলে যাওয়ার সুযোগ সে পায়নি, কিন্তু দেশ ছাড়তে হয় তাকে। আর এভাবেই বিজয়ী হয় ছাত্ররা। বাংলাদেশে তার মুক্তি, স্বৈরাচারী হলো পতন, সূচনা হলো এক স্বাধীন বাংলাদেশের। দ্বিতীয়বারের মতো স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আমাদের প্রিয় বাংলাদেশ। তো এই ছিল আমাদের নাটক জুলাইয়ের গণ অভ্যুত্থান। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
দোয়েলা দোল দিয়ে যায়, দোয়েলা দোল দিয়ে ঢালি লেগেছে বনের পলাশ ফুলের পারাগ ফাগের রেণু ঝুরি ঝুরি ঝুরিছে গায়ে, ঝুরি ঝুরি চলছে গায়ে। ফুলের পারাগ ফাগের রেণু ঝুরি ঝুরি ঝুরিছে গায়ে, ঝুরি ঝুরি চলছে গায়ে। বনের রঙ লেগেছে বনের পলাশ জবা শোকে। হর্ষিত মনে হরির হর রাজা দে রঙের ঘর লেগেছে পারুল কনক চামার চোখে, কনক চামার চোখে, কনক চামার চোখে। আবার এলো যে সন্ধ্যা শুধু জীবনে চলনা ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে প্রেমের কাছে। চলনা ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে প্রেমের কাছে। লাল লাল ছাই ঘুরে উঠছে, তার সাথে দুলছেন ওই দূর আকাশের প্রান্তে। সাত বলে চলছে ওই দূর আকাশের প্রান্তে। স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা, স্বাধীনতা তুমি হাজার মায়ের বুকে করেছে সন্তান। ভাষা স্বাধীনতা তুমি আমি বন্দির বলনা, স্বাধীনতা তুমি সকালে সূর্য বিকেলে গভীর বাংলা।
তার ছবি মনে কোথায়, তার কথা ভেবে দিন কেটে যায়, তার ছবি মনে কোথায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধুই তাকে ভালোবাসে আমার হৃদয়, তার ছবি মনে কোথায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধুই তাকে ভালোবাসে। দেখি বন্ধু আমি তোমাকে ভালোবাসি, এই পাগল করেছি আমাকে তোমার মিষ্টি হাসি। দেখি বন্ধু আমি তোমাকে ভালোবাসি, এই পাগল করেছি আমাকে তোমার মিষ্টি হাসি। কত বন্ধু তোমায় কত জানবি তুমি, এই আছে যে তোমার আশায়, তার ছবি মনে যায়,
যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধুই তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে যায়।